হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জ্ঞানের চাকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোস্তাক আহমদ। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়গুলো কি কি এবং স্ট্রাকচার কি, চেনার উপায়ের সাথে স্ট্রাকচার কিভাবে মিল করে বসাবো, সবকিছু ডিটেলস এই টেন্সের মধ্যে আলোচনা করব, যাতে করে তোমরা এই ভিডিওটি দেখলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সম্পূর্ণ জানতে পারো। চলো আমরা যাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আগে কি এটা বুঝে নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট মানে কি অতীতকাল, কন্টিনিউয়াস মানে কি চলমান কাল। মানে অতীতকালে কোনো কাজ চলমান ছিল, কিছু সময় ধরে চলমান ছিল। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলমান ছিল, এর বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা চেনার উপায় আলোচনা করব। এখন আমরা কি আলোচনা করব? চেনার উপায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চেনা যায়, কিভাবে চেনা যায়। বাংলা বাক্যে তো বিভিন্ন রকম বাক্য থাকে। কোনো বাক্য হবে পাস্ট ইনডিফিনিট, কোনো বাক্য থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এতগুলো বাক্যগুলোর মধ্যে কোনটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সঠিকভাবে চেনার জন্য কিছু চেনার উপায় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখি আমরা সেগুলো কি। চেনার উপায় কিভাবে চিনব? চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের মূল ক্রিয়ার শেষে। কিসের শেষে? এই যে মূল ক্রিয়া, বাংলা বাক্যের মূল ক্রিয়ার শেষে ইতে ছিলাম কি থাকবে? ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলেন, তে ছিলাম, তে ছিল, তে ছিলে, তে ছিলেন। তারপরে চয় ছয় যুক্ত রস্বইকার ল, হ্যাঁ, চয় ছয় যুক্ত রস্বইকার লয়কার লাম। তারপরে চয় ছয় যুক্ত রস্বইকার লয়কার লে। মানে এটা আমরা বলি চচ্ছিল, চচ্ছিলাম, চচ্ছিলে, কিন্তু আসলে উচ্চারণ এটা হয় না। আচ্ছা, তারপরে চচ্ছিলেন। এই তারপরে আবার চারটা আছে, দেখো ছিল, ছিলাম, ছিলে, ছিলেন। তাহলে মোট কয়টা হলো? মোট হলো 16টা। এই 16টি চেনার উপায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 16টি চেনার উপায় অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে ভুল হবে না। এখন তুমি 4টা মনে রাখলে আর 4টা মনে নাই, এখন যে 4টা মনে নাই সেই 4টার ভিতরে যদি বাক্য আসে তা কিভাবে পারবো? তাহলে অবশ্যই তোমাকে সবগুলোই মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে যেমন এই চেনার উপায়গুলো কিভাবে বাক্য ব্যবহার করি দেখি। যেমন এখানে আমি উদাহরণ লিখে রেখেছি যে তারা হাঁটছিল, তাহলে ক্রিয়া কোনটা? হাঁটছিল। এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি ক্রিয়া। এখন তোমরা বলো তো এখানে মূল ক্রিয়া কোনটি? অবশ্যই শিখে গেছো, যারা আমার আগের ভিডিও দেখেছো অবশ্যই মূল ক্রিয়া বের করতে পারবে যে ক্রিয়ার প্রথম দুটি বর্ণ নিতে হবে। কয়টি বর্ণ? দুটি বর্ণ, দুটি বর্ণ। তাহলে হয় আকারে হা, হয় চন্দ্র বিন্দু আকার ট, হাট। হাট হচ্ছে মূল ক্রিয়া। দ্বিতীয় বর্ণ আকার কথা না। হাট যদি হাট লিখলাম, এরপরে বাকি থাকলো কি? ছয়ে রস্বইকারে ছি ল, ছিল। তাহলে মূল ক্রিয়া হচ্ছে হাট আর চেনার উপায় হচ্ছে ছিল। তাহলে ছিল কোথায় আছে দেখো তো? এই যে ছিল, এই যে ছিল, এই যে এখানে যেমন ছিল পেয়েছি, এই যে এখানে ছিল আছে পেয়েছি। এভাবে আমরা খেলতেছিলাম, তাহলে এখানে দেখি তো এখানে মূল ক্রিয়া হচ্ছে কি ক্ষয়কারে খেল, খেল। ক্রিয়া প্রথম দুটি বর্ণ, বাকি থাকলো কি? তে ছি লাম। তাহলে কি আমরা খেলতেছিলাম, মূল ক্রিয়া হচ্ছে খেল, বাকি থাকলো কি? তে ছিলাম। এখানে তাহলে চেনার উপায় কোনটি? তে ছিলাম। এখন তে ছিলাম কোথায় আছে? ওখানে তে ছিলাম, এই যে তে ছিলাম পেয়েছি। তাহলে ছিল, ছিল, তে ছিলাম, তে ছিলাম। তাহলে যখন এই মূল ক্রিয়ার শেষে দেখো, এখানে মূল ক্রিয়ার শেষে কি আছে? তে ছিলাম। এখানে মূল ক্রিয়ার শেষে কি আছে? ছিল। তাহলে এই মূল ক্রিয়াগুলোর শেষে যখন এই চেনার উপায়গুলো থাকবে, তে ছিলাম, তে ছিল, তে ছিলে, হ্যাঁ, ছিল, ছিলাম, ছিল, এগুলো যখন থাকবে তখন আমরা বুঝবো কোন টেন্স। এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অতীতকালে কোনো সময় ধরে কোনো কাজ চলছিল, এরূপ বুঝালে তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এভাবে আমরা কয়টি দুটি মাত্র চেনার উপায় দিয়ে দেখলাম।
এখন এখানে 16টি চেনার উপায় আছে। 16টি চেনার উপায় দিয়ে যদি আমি 16টি বাক্য লিখতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা একটু জটিলগুলো দেখি। যেমন এই যে চচ্ছিল, চচ্ছিলাম, চচ্ছিল, এই চচ্ছিলেন, এখানে চারটার ভিতরে যে কোনো একটা করলে বাকি চারটা কিন্তু পারবা তোমরা। তাহলে যে কোনো একটা করি। যেমন চয় ছয় যুক্ত রস্বইকার ল, যেমন সে খাচ্ছিল, সে খাচ্ছিল, এখানে খা হচ্ছে মূল ক্রিয়া, এক অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া খা। তাহলে এখানে খা হচ্ছে কি মূল ক্রিয়া, খা যোগ চয় ছয় যুক্ত রস্বইকার ল, খাচ্ছিল। তাহলে সে খাচ্ছিল। একটু লিখে দেখাইলে ভালো হয়, তাই না? তাহলে একটু আর একটু লিখে দেখাই। যেমন সে সে খা ছিল। তাহলে এখানে মূল ক্রিয়া কি? মূল ক্রিয়া হচ্ছে খা, বাকি থাকলো কি চয় ছয় যুক্ত রস্বইকার ল। দেখো তো, তাহলে আমার এটা এই চেনার উপায়ের সাথে এটা কি মিলেছে? অবশ্যই মিলেছে। বাকি এখানে কি মূল ক্রিয়া খা। আমরা জানি ক্রিয়া দুই বর্ণ বিশিষ্ট হয়, আবার এক বর্ণ বা এক অক্ষর বিশিষ্ট হয়। হ্যাঁ, তো এক অক্ষর বিশিষ্ট বেশি কয়েকটি মাত্র আছে, যেমন খা, দে, যা, গা, পা, চা, নি, এগুলো হচ্ছে এক অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া। বাকিগুলো যেগুলো আছে সবগুলো দুই বর্ণ বিশিষ্ট মূল ক্রিয়া। তোমাদের মূল ক্রিয়া সম্পর্কে যদি ধারণা না থাকে, আমার মূল ক্রিয়া সম্পর্কে একটি ভিডিও আছে আগে, সে ভিডিওটি দেখে আসতে হবে। তাহলে সে খাচ্ছিল, খা যোগ চয় ছয় যুক্ত রস্বইকার ল, খাচ্ছিল। তাহলে এখানে মূল ক্রিয়া হচ্ছে খা, আর চেনার উপায় হচ্ছে চয় ছয় যুক্ত রস্বইকার ল, খাচ্ছিল। তাহলে এইভাবে চেনার উপায়গুলো যখন মূল ক্রিয়ার শেষে থাকবে, চেনার উপায়গুলো যখন মূল ক্রিয়ার শেষে থাকবে, তখন আমরা বলবো এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই বাক্যগুলোকে আমরা ইংরেজি করব কিভাবে? ইংরেজি করার জন্য তার একটি কি আছে? স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি নিচে লেখা আছে, দেখো তোমরা একটু খেয়াল করো। প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট চেনার জন্য আমার পূর্বে একটি ভিডিও আছে, দেখে আসতে পারো। সাবজেক্ট, তারপরে বসবে কি ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। তারপরে ভার্ব অন এর সাথে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে যদি তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে আমরা ইংরেজি করার চেষ্টা করব। তাহলে আমরা কয়েকটা বাক্য ইংরেজি করে দেখি। যেমন তারা মাঠে ফুটবল খেলছিল, যেমন তারা মাঠে ফুটবল খেলছিল। আর বাংলাটা লিখি যে তারা খেলছিল, তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে এখানে সাবজেক্ট কি? তারা। তাহলে এখানে সাবজেক্ট প্রথমে কি বসবে? সাবজেক্ট দে, দে মানে তারা। এখন ওয়াজ ওয়্যার আছে, তাহলে ওয়াজ ওয়্যার দুটি অক্সিলারি ভার্ব, এই দুটিকে কি বলা হয়? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই দুটি তো আর বসবে না, কয়টি বসবে? একটি। কোনটি বসবে? অবশ্যই ওয়্যার বসবে। দে এর পরে কি বসবে? ওয়্যার বসবে। তাহলে দে ওয়্যার, দে ওয়্যার। ভার্ব এর সাথে কি হবে এবার? আইএনজি। এখানে ভার্ব কোনটি? খেলা। খেলার ইংরেজি কি? প্লে। তাহলে দে ওয়্যার প্লেইং, তারা খেলছিল, কি খেলছিল? ফুটবল। তাহলে এখানে ফুটবল বসে গেল, এটি হলো কি? অবজেক্ট। এটি হলো অবজেক্ট, ফুটবল খেলছিল। কোথায় খেলছিল? মাঠে। ইন দা ফিল্ড, তাহলে ইন দা ফিল্ড লেখার আমার জায়গা নাই, মুছে দিলাম। ইন দা ফিল্ড, তারপরে কি হবে? ইন দা ফিল্ড, এফ আই ই এল ডি, ফিল্ড। তাহলে এখানে দেখি দে হচ্ছে কি? সাবজেক্ট, ওয়াজ ওয়্যার হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, প্লে থেকে প্লেইং, তারপরে ফুটবল হচ্ছে অবজেক্ট, তারপরে ইন দা ফিল্ড হচ্ছে এক্সটেনশন। পুরোপুরি স্ট্রাকচারের সাথে মিল রেখে আমাকে ইংরেজি করতে হবে। এখন আমরা ওয়াজ বসবে কোথায় আর ওয়্যার বসবে কোথায়, এই বিশেষ দ্রষ্টব্যটি লিখতে হবে। বিশেষ দ্রষ্টব্যটি লেখার জন্য আমরা যাই ওয়্যার বসবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে যে বিশেষ দ্রষ্টব্যটি লেখা হয়েছে, ওয়াজ কোথায় বসবে এবং ওয়্যার কোথায় বসবে, তার সম্পর্কে এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে। এটি অবশ্যই আমাদের জানতে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
ফার্স্ট পারসন সিঙ্গুলার যেমন হচ্ছে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এবার বলতেছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেমন হি, সি, ইট, তারপরে রানা বা নামবাচক একজন ব্যক্তি বস্তু, এগুলোকে বলা হয় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি? শুধু আই, এটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট হিসেবে যদি এই সাবজেক্ট গুলো আসে তাহলে অবশ্যই কি বসবে? ওয়াজ বসবে। এই যে এখানে লেখা আছে দেখো যে সাবজেক্ট এর পর ওয়াজ বসবে। কখন ওয়াজ বসবে সাবজেক্টের পর? সাবজেক্ট যদি থার্ড পারসন, ফার্স্ট পারসন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পর ওয়াজ বসবে, এবং অন্যান্য সাবজেক্টের পরে কি বসবে? ওয়ার বসবে। অন্যান্য সাবজেক্ট যেমন সেকেন্ড পারসন আছে ইউ, তারপরে থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে উই, দে, এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আছে উই, এইগুলোর পরে ওয়ার বসবে। আর অন্যান্য এই পারসন গুলোর পরে ওয়াজ বসবে। তাহলে আমরা ওয়াজ এবং ওয়ার সম্পর্কে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছি। আমরা দুটি বাক্য এর সম্পর্কে একটু আলোচনা করে তারপরে আমরা দেখো তোমাদের জন্য আমি দুটি উদাহরণ লিখেছি। আমি একটি চিঠি লিখতেছিলাম, এটি কিন্তু চলিত ভাষা। আর নিচে একটি বাক্য লিখেছি সাধু ভাষা হলে কি হবে? এটা লিখিতেছিলাম, লিখি কয়ে রস্বইকার চলে আসবে, কয়ে রস্বইকার চলে আসবে। নিচের বাক্যটি দেখো, নিচে বাক্যটি একটি সাধু ভাষায় লেখা হয়েছে। আমরা মাঠে কাজ করিতেছিলাম, করতেছিলাম এর জায়গাতে আমি লিখেছি করিতেছিলাম। তাহলে এখানে চেনার উপায়ে কিন্তু সাধু চলিত দুটাই নিয়ম আছে, তাই আমি এই দুটাই নিয়ম দেখাচ্ছি। এবং সাবজেক্টের পরে আমরা ওয়াজ বসাবো না ওয়ার বসাবো সেই উদাহরণটিও এখানে সেট করা যাবে। দেখো আমি একটি চিঠি লিখতেছিলাম, তাহলে এখানে মূল ক্রিয়া কি? লিখ যোগ তেছিলাম। এই যে তেছিলাম হচ্ছে চেনার উপায়, লিখ হচ্ছে কি মূল ক্রিয়া, তেছিলাম হচ্ছে কি চেনার উপায়, লিখ হচ্ছে মূল ক্রিয়া। এখানে তাহলে এই বাক্যটি কি হবে? অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তা পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে কি বসবে? এর আগে স্ট্রাকচারে কি ছিল? প্রথমে বসবে কি সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটি? আই। আই হচ্ছে কি সাবজেক্ট, আমির ইংরেজি আই। তারপর বসবে কি? সাবজেক্টের পরে কি বসবে? এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ করে নিতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস এর সাবজেক্টের পরে কি বসবে। ওয়াজ ও ওয়ার, এই দুটি তো একসাথে বসবে না। কোনটি বসবে? আই এর পরে একটু আগে আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসবে? ওয়াজ বসবে। তাহলে আই এর পরে আমরা কি বসাবো? ওয়াজ। তাহলে আই ওয়াজ। তারপরে কি হবে? ভার্ব এর সাথে, বলো ভার্ব এর সাথে আইএনজি। তাহলে এখানে ভার্ব কোনটি? লেখা, লিখতেছিলাম। তাহলে লেখা নিচে কি? রাইট। তাহলে রাইট এর সাথে কি হবে? আইএনজি, ডব্লিউ আর আই টি আই এন জি, রাইটিং। তাহলে আই ওয়াজ রাইটিং একটি চিঠি, তাহলে কি হবে? এ লেটার, এ লেটার, একটি চিঠি। তাহলে আই ওয়াজ রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখতেছিলাম। তাহলে স্ট্রাকচার অনুসারে এই বাক্যটি আমার হয়ে গেছে। সাবজেক্ট প্লাস অজয় প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা নিচের বাক্যটি বুঝাই। আমরা মাঠে কাজ করিতেছিলাম, এখানে যেমন দাগ দিয়েছি এখানে কিন্তু দাগ দেওয়া সম্ভব না, কারণ এখানে মূল ক্রিয়া বের করলে প্রথম দুটি মূল ক্রিয়া পাবো ক যোগ র, কর। তার আগে কিন্তু কাজ, এই দুই শব্দ মিলে হচ্ছে মূল ক্রিয়া কাজ। আর বাকি থাকলো কি? রস্বই। এই যে রস্বই কারটা হয়ে গেছে রস্বই, বাকি থাকলো তয়কারে তে, ছয়রসিকারে ছি, লয়কারে লা, ম। এখানে দেখো যে কাজ কর, এই দুইটা শব্দ মিলেই হচ্ছে একটা মূল ক্রিয়া কাজ কর, যোগ ইতে ছিলাম, যোগ ইতে ছিলাম। তাহলে ইতে ছিলাম হচ্ছে কি চেনার উপায়। ইতে ছিলাম কোথায় আছে? ইতে ছিলাম, ইতে ছিলাম, এই যে ইতে ছিলাম, এই যে এখানে ইতে ছিলাম। তাহলে এই যে দেখো যে তোমরা মূল ক্রিয়া শেষে কি ইতে ছিলাম পেয়ে গেছো। ইতে ছিলাম যদি থাকে তাহলে বুঝতে হবে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখনই বুঝে গেলা যে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তোমাদেরকে কোথায় যেতে হবে?
অবশ্যই স্ট্রাকচারে যেতে হবে। স্ট্রাকচারে প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কি হবে এখানে? আমরার ইংরেজি কি? উই। উই উই এর পরে কি বসাবো? অবশ্যই ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যারের কোনটি বসবে? ওয়াজ ওয়্যারের কোনটি বসবে? এবার আমরা চলে যাব কোথায়? বিশেষ দ্রষ্টব্যে। বিশেষ দ্রষ্টব্য কি ছিল? যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসে, এবং অন্যান্য পারসনে কি বসে? ওয়্যার। তাহলে অন্যান্য পারসন বলতে উই বুঝায় এখানে। তাহলে উই হচ্ছে তোমার ফার্স্ট পারসন কি? প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার না, প্লুরাল নাম্বার। এই জন্য এখানে বসবে কি? ওয়্যার। তাহলে উই ওয়্যার, উই ওয়্যার। তারপরে বসবে কি? কাজ করা হচ্ছে তোমার ভার্ব। কাজ করা হচ্ছে ভার্ব। কাজ করা ইংরেজি কি? ওয়ার্ক। ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। তাহলে উই ওয়্যার ওয়ার্ক, ওয়ার্কিং, আইএনজি, কিং। তাহলে উই ওয়্যার ওয়ার্কিং, আমরা কাজ করতেছিলাম। কোথায় কাজ করতেছিলাম? মাঠে। তখন এরপরে দিয়ে দেবো কি? ইন দা ফিল্ড, এফ আই ই এল ডি, ফিল্ড। তাহলে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট। স্ট্রাকচার অনুসারে উই ওয়্যার ওয়ার্কিং ইন দা ফিল্ড, স্ট্রাকচার অনুসারে হয়েছে। এবং চেনার উপায় আমরা অবশ্যই খেয়াল করব, স্ট্রাকচার খেয়াল করব, সাথে আমরা অবশ্যই বিশেষ দ্রষ্টব্য যে নিয়মটি আছে ওয়াজ ওয়্যার কোথায় বসবে সেগুলো খেয়াল করে আমরা যদি বাক্যগুলো তৈরি করি অবশ্যই আমাদের সঠিক হবে। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করলাম। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।